প্রফেসর শাহাদাত হোসেন, আপনি কিভাবে দেখছেন বাজেট নিয়ে? তো আপনিও জানেন যে কি আসতে যাচ্ছে, কি হচ্ছে কি হচ্ছে না, সেই জায়গা থেকে আপনার মূল্যায়ন শুনতে চাই। জি, ধন্যবাদ। দেখুন, আমি একজন শিক্ষক না, ধরেন এই সমাজের অংশ হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে যদি কথা বলি, সেটা হচ্ছে আমি সমাজে কি দেখতে পাই, আমি যখন চারদিকে তাকাই অথবা আমি যখন আমার সামান্যতম সঞ্চয়টুকুই করি, বিনিয়োগের পরিকল্পনা করি, আমার আস্থা আছে কিনা, অনিশ্চয়তাকে আমি ভয় পাই কিনা, মানে সেই জায়গাটা আমি সার্বিকভাবে বলছি। আপনি বলেছেন যে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করবেন, অতএব ব্যবসায়ীরা আমি তো মনে করি আতঙ্কিত, মানে ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই আতঙ্কে আছে। অতএব তার জন্য আশ্বাস কি, আমি সাধারণভাবে যদি চিন্তা করি, দেশ স্বাভাবিকভাবে আমি বলবো অনিশ্চয়তা হচ্ছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা মানুষ অনিশ্চয়তা আছে। এখন বিষয়টা হচ্ছে, আমি যে বৈষম্য শব্দটা দিয়ে চিন্তা করি, যে কারণে আজকের সরকার, যেটা হয়তো আমরা তত্ত্বাবধায়ক সরকারের যদি থাকতো তাহলে 3 মাস থাকতো, যদি বলতেছি সেই সিস্টেমটা থাকলে, এখন কিন্তু 3 টাইমস হায়ার রয়েছে, তার মানে 3 তারিখে 9 ক্রস করেছে 10 মাস। বিষয়টা হচ্ছে 10 মাসেও আমরা একটা দীর্ঘ সময়, এই সময় আমরা কি পেয়েছি? বিষয়টা হচ্ছে, আমি যদি প্রবৃদ্ধির কথা বলি, কারণ আমরা সবসময় একটা কথা বলি যে আপনি অর্থনীতির কথা বলবেন, আপনি প্রবৃদ্ধির জায়গাটা ধরে রাখবেন, তাহলে আপনার সক্ষমতা থাকবে, আপনি করতে পারবেন। কিন্তু সেটা যদি নরভরে হয়ে যায়, ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তখন আপনি যত পরিকল্পনা করেন না কেন, সুন্দর পরিকল্পনা করতে পারেন, সুন্দর পলিসি নিতে পারেন, সেগুলা দিয়ে কিচ্ছু হয় না আনটিল অ্যান্ড আনলেস আপনি কার্যকরভাবে প্রয়োগ করছেন। এখন বিষয়টা হচ্ছে, দেখুন, আমি যদি এই সরকারের বাজেট প্রসঙ্গেই আসি, বাজেটে আমি কেন ভালো কিছুর শুধু লক্ষ্য করি না এবং আমি কেন আশান্বিত হই না, তার কারণ হচ্ছে এই সরকার কর্তৃক প্রত্যেকটা যে কোনো ডিসিশন নিয়েছে সেটা স্টেক হোল্ডার পার্টিসিপেশন করেন নাই, যেটা প্রচণ্ড রকম ভুল ছিল। যে কারণে দেখেন, ভ্যাট বাড়ানো হলো, জাস্ট আন্দোলন করলো, ভ্যাট থেমে গেল। পরবর্তীতে এনবিআর শব্দ বিলুপ্তিকরণ করা হলো, তখন সরে গেল। সরকারের প্রজ্ঞাপন জারি করা হলো, যে উপদেষ্টা মণ্ডলী বলেছেন, প্রজ্ঞাপন জারির পক্ষে কথা বলেছেন, একটা প্রজ্ঞাপন হয়েছে, সেই উপদেষ্টা মণ্ডলী এখন বলছে যে না, ভুল আছে, আলোচনা করতে হবে। তাহলে একটা প্রজ্ঞাপন, এত বিজ্ঞ ব্যক্তি, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী দ্বারা এখন কিন্তু বাংলাদেশ শাসন হচ্ছে, কিন্তু তাদের দ্বারা প্রত্যেকটা জিনিস যখন আমরা সঠিকভাবে পর্যালোচনা করি, আমরা কিন্তু অন্য কেউ ভুল করলে, রাজনৈতিক ব্যক্তি ভুল করলেও তারপরেও আমরা মেনে নিই, কারণ হচ্ছে এরা জনগণের সাথে থাকে, অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু আপনারা তো লেখাপড়া নিয়ে থাকেন, দেশ নিয়ে চিন্তা করেন, আপনাদের ভুল তো মানা যায় না। অতএব প্রতিটা পদক্ষেপই যেমন, ঠিক বাজেটে আমি যদি বলি যে আমি কি চাই, আপনি বৈষম্য কি চান, ঠিক এই জায়গাটাতে আসবো। তার আগে আপনি যেটা বললেন যে এনবিআর এর কথা আপনি নিয়ে আসলেন, ভ্যাটের কথা নিয়ে আসলেন, আমরা দেখছি যে সরকার উদ্যোগ নিচ্ছে কিন্তু ঠিক আবার পিছু পা হতে দেখছে এবং চাপের মুখে পিছু পা হচ্ছে। এইটা কারণটা কি? আপনি কি মনে করেন যে সরকার প্ল্যান করছে কিন্তু বাস্তবায়ন করতে পারছে না? দেখেন, এটা হচ্ছে, আমি বলবো যে যে জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সেই জায়গার অবস্থানটা নড়বড়ে নয়, দৃঢ় নয়, শক্তিশালী নয়, না হয় আমরা কিন্তু এইভাবে বারবার পিছু হটতে দেখতাম না। এখন প্রশ্ন হচ্ছে, পিছু যেহেতু হটছে, অতএব রাষ্ট্রিক, এই জন্যই সাধারণ মানুষ থেকে, রিক্সাওয়ালা থেকে শুরু করেও কেউ কিন্তু আর ভালো কিছু প্রত্যাশা করে না। এখন কথা হচ্ছে, একটা জিনিস চায় যে আসলে আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিল ওরাই অনেক ভালো ছিল। রাজনৈতিক স্থিতিশীলতাটা সবচেয়ে বড় জরুরি, কারণ বাংলাদেশ যে ভালনারেবিলিটির মধ্যে পড়ছে। আমি সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আরেকটি প্রয়োজনীয়তার কথা উল্লেখ না করলেই না, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। সেটা কি আপনি যথেষ্ট দেখছেন কিনা? এই যে পিছু হটে যাওয়া, এটা কি সবগুলো রাজনৈতিক দলকে আস্থায় রাখতে পারছে না বলে ঘটছে কিনা? দেখেন, বিষয়টা সবার কাছে স্পষ্ট যে আপনি যদি দেখেন যে কার জন্য এমন হচ্ছে, সেটার যেরকম সবার চোখ এখন দেখতে পায়, বুঝতে পায় সব কিছু, ঠিক এই ক্ষেত্রেও পিছু কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে, সেই জায়গাগুলোও কিন্তু একই সাথে সম্পৃক্ত। ধরেন, সরকারি কর্মচারীদের জন্য যে প্রজ্ঞাপন 2025 আদেশ জারি করলেন, সেটাও নিয়েও এখন অনেক কিছু আলোচনা হচ্ছে, সেই জায়গা থেকেও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমার গণতান্ত্রিক, আমরা মুক্ত চিন্তার কথা বলি, বাক স্বাধীনতার কথা বলি। বিষয়টা হচ্ছে, আপনাকেই যদি প্রতিষ্ঠানে বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়, তাহলে সেটাও তো আপনি ডিসিপ্লিন ভঙ্গের জন্য, যে আপনি সেই জায়গাগুলোকে আপনি দৃঢ়তার সাথে
পালন করতে বলতে পারেন। আমি যে জায়গাটায় আসতে চাচ্ছিলাম যে আমরা অনিশ্চয়তা দেখেন, আমি বৈষম্য দিয়ে বলতে চাচ্ছিলাম যে আমি বৈষম্য নিরসনের জন্য বলেছেন যে বাড়াবেন, কি বাড়াবেন, নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য বাজেট বাড়াবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ট্যাক্স জিডিপির কথা যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন হ্যাঁ, যে পৃথিবীর মধ্যে উল্লেখ করছে ডেভেলপমেন্ট আর বাজেট যেটা বাড়ানো উচিত ছিল সেটাও হ্যাঁ, এবং ট্যাক্স জিডিপি রেশিওটা পৃথিবীর মধ্যে কম, দক্ষিণ এশিয়ার মধ্যে কম। তাহলে আপনার মতো আমি বলবো বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনাকে দেখে কেন এই বছর ট্যাক্সের পরিমাণ বাড়ে নাই? আমি আশা করেছিলাম সেটা হয়তো অনেক বাড়বে, কিন্তু ট্যাক্সের পরিমাণ, আমার কথা হচ্ছে যারা ট্যাক্স নেটের বাইরে, যেটা সিপিডির হিসাব মতে প্রায় 3 কোটি মানুষ আসার কথা, আবার রেগুলার মানে সব মিলে 1 কোটির মতো জমা আছে, আর রেগুলার দেয় হচ্ছে 30 লাখ, 30 থেকে 40 লাখ, কিন্তু বাকিরা কেন দিল না? তাহলে এই সরকার তো রেভিনিউ আয় করতে পারছে না, রেভিনিউ আদায় করার সক্ষমতাই দেখাতে পারে নাই, অতএব উনি ব্যয় করবেন কিভাবে? যে কারণে আপনার বিশ্লেষণ কি বলে যে সরকার চাইছে কিন্তু পারছে না? এই জায়গাতে যেমন সরকার চাওয়ার জন্য যে পদক্ষেপগুলো নিতে হয় সেগুলো তো আমি দেখি নাই। আমি তো কোনো ভিজিবল, যেমন সংস্কার বলা হচ্ছে, কর সংস্কার, রেভিনিউ বাড়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে, 9 মাস যদি শুধু শব্দটার মধ্যেই থাকেন, মানে কাজে না আসেন, তাহলে সেটা তো আপনি সামনের বাজেটে, যে কারণে আপনি আর বাজেট বাড়ানোর মতো বলতেছেন যে আমার সক্ষমতার মধ্যে, সক্ষমতা তখনই যখন রাজনৈতিক সরকার যে বাজেট দেয় তার থেকেও আপনি যখন বড় বাজেট দিতে পারবেন। আমি প্রথম বক্তার ব্যতিক্রম বললাম, কিন্তু বাংলাদেশের সেই সক্ষমতার জায়গাটা আছে, কিন্তু সেই সক্ষমতার জায়গাটা, আমাদের এই জায়গাটা দুর্বল। আমরা আসলেই প্রকৃতপক্ষে রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত ইন এ সেন্স। অতএব সেই দুর্নীতির মধ্যে কিন্তু তাহলে কেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। তার মানে হচ্ছে আপনার লিস্টেড 1 কোটি মানুষ যারা 3 নাম্বার, তারা রেগুলার সাবমিট করার কথা, আপনি করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন না। তার মানে হচ্ছে আপনি তো একই পথে হাঁটছেন, আপনার মধ্যে ভিন্নতা দেখি না। বরং যেটা হচ্ছে, আপনি বাজেট বাড়ার ক্ষেত্রেও যখন থেমে যাচ্ছেন, উন্নয়ন বাজেটকেও টেনে ধরছেন। এই উন্নয়ন বাজেট কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্টের আমরা বলি কমপ্লিমেন্টারি। কারণ একটা যখন রাস্তা হয়, তখন এই রাস্তাটা দিয়ে যখন অন্য ব্যবসা প্রতিষ্ঠান সবাই তো ব্যবহার করতে পারে, তার একটা সম্পূরক রোল প্লে করে। তো কমপ্লিমেন্টারি রোলটা যখন আপনি সরে আসবেন, তখন প্রাইভেট ইনভেস্টমেন্টেও সমান বিনিয়োগ করলেও সেই প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে না। অতএব আপনি শুধু আপনাকে দুর্বল করছেন না, রাষ্ট্রের যে প্রকৃত বিনিয়োগ, প্রাইভেট ইনভেস্টরদের বিনিয়োগ, সেটাকেও কিন্তু সক্ষমতার জায়গাটাকে দুর্বল করে দিচ্ছেন। আর পলিসির দিক থেকে আসলাম না, ট্যাক্সের বিষয়গুলো তো রয়ে গেছে।